হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পড়াশোনা.com। পড়াশোনা.com ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব জিকে সিরিজের ক্লাস 3 নিয়ে। এর আগের ক্লাস দুটি তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলের পেজে গিয়ে দেখে নিও। আর আমাদের এই পিডিএফটি যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। তো আজকের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে প্রথম জৈন মহাসম্মেলন কোথায় হয়েছিল, কত খ্রিস্টপূর্বাব্দে? প্রথম জৈন মহাসম্মেলন হয়েছিল পাটলিপুত্রে 300 খ্রিস্টপূর্বাব্দে। এ প্রসঙ্গে মনে রাখবে প্রথম জৈন সম্মেলন পাটলিপুত্রে 300 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল এবং এর সভাপতি ছিলেন স্থূলভদ্র। দ্বিতীয় জৈন সম্মেলন কোথায় হয়েছিল? বল্লভীতে হয়েছিল 512 খ্রিস্টাব্দে এবং এর সভাপতি ছিলেন দেবাদিক্রমাশ্রমণ। দ্বিতীয় জৈন সম্মেলনে শ্বেতাম্বর ও দিগম্বর নামে জৈনরা দুটি ভাগে ভাগ হয়ে যায় এবং এই স্থূলভদ্র কি সম্প্রদায়ের ছিলেন? শ্বেতাম্বর। পার্শ্বনাথ ছিলেন শ্বেতাম্বর, মহাবীর ইনি দিগম্বর ছিলেন এবং ভদ্রবাহু ইনি ছিলেন দিগম্বর। নেক্সট দেখে নেব জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? জৈনদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে দ্বাদশ অঙ্গ। এটি কোন ভাষায় লেখা? এটি প্রাকৃত ভাষায় বা অর্ধমাগধী ভাষায় লেখা হয়। এবার জৈন ধর্ম সম্পর্কে একটু জেনে নেব। জৈন ধর্মের প্রথম প্রবর্তক ছিলেন ঋষভদেব। 23তম তীর্থঙ্কর বা প্রকৃত প্রবর্তককে ছিলেন পার্শ্বনাথ। 24তম বা শেষ তীর্থঙ্কর ছিলেন বর্ধমান মহাবীর। জৈন ধর্মের ত্রিরত্ন সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ। তীর্থঙ্কর শব্দের অর্থ কী? তীর্থঙ্কর শব্দের অর্থ হচ্ছে মুক্তির পথদাতা। নেক্সট এবার হচ্ছে জৈন ধর্মের যে 24তম তীর্থঙ্কর মহাবীর সম্বন্ধে জেনে নেব। মহাবীরের জন্ম হয় বৈশালী জেলার কুন্দ গ্রামে 540 খ্রিস্টপূর্বাব্দে। মহাবীরের মাতা হচ্ছে ত্রিশূলা। মহাবীরের পিতার নাম সিদ্ধার্থ, স্ত্রী হচ্ছে যশোদা, কন্যার নাম হচ্ছে প্রিয়দর্শনা বা অনজ্জা এবং মহাবীরের যে গুরু আছে তার নাম হচ্ছে গোসল। প্রথম শিষ্য হচ্ছে জামিলি। ভদ্রবাহু রচিত কল্পসূত্রে জৈনদের আদি শাস্ত্রগ্রন্থ। তার মানে জৈনদের আদি শাস্ত্রগ্রন্থের নাম কি? কল্পসূত্র। ভদ্রবাহু রচিত। এই যে কল্পসূত্র এটি কার রচিত? ভদ্রবাহু রচিত। 30 বছর বয়সে গৃহত্যাগ করেন এবং 42 বছর বয়সে কি করেন? কৈবল্য বা দিব্য লাভ করেন। মহাবীর হচ্ছে জাম্বিকা গ্রামে ঋজুপালিকা নদীর তীরে একটি শাল গাছের তলায় কঠোর তপস্যার পর তিনি কৈবল্য বা দিব্যজ্ঞান লাভ করেন। তাহলে তিনি দিব্যজ্ঞান কোথায় লাভ করেন? জাম্বিকা গ্রামে ঋজুপালিকা নদীর তীরে। এবং মহাবীর দেহত্যাগ করেন পাওয়াপুরী নামক স্থানে 72 বছর বয়সে। এবার আমরা জৈন ধর্ম দেখে নিলাম। এবার আমরা দেখে নেব বৌদ্ধ ধর্ম। এই টপিক থেকে তোমাদের কিন্তু প্রত্যেকটা চাকরি পরীক্ষায় কোশ্চেন উত্তর চলে আসে। তো বৌদ্ধ ধর্ম এটা কি? গৌতম বুদ্ধ জন্ম হয় 563 খ্রিস্টপূর্বাব্দে। জন্মগ্রহণ করেন কোথায়? জন্মগ্রহণ করেন নেপালের তোরাই অঞ্চলের কপিলাবস্তু শহরের লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেন। এবং গৌতম বুদ্ধ কী নামে পরিচিত? সাক্ষ্যমুনি নামেও পরিচিত। তার মাতার নাম হচ্ছে মহামায়া এবং বিমাতা বা মাসি যিনি তাকে পালন করেন, গৌতম বুদ্ধকে যিনি পালন করেন তার নাম হচ্ছে তার বিমাতা বা মাসি গৌতমী। এই গৌতমীর নাম অনুসারে তার নাম হয় গৌতম। নেক্সট হচ্ছে বাল্য নাম ছিল সিদ্ধার্থ বা তথাগত। স্ত্রীর নাম হচ্ছে গোপা বা যশোধরা। পুত্রের নাম কি? গৌতম বুদ্ধের পুত্রের নাম ছিল রাহুল। এবং গৌতম বুদ্ধের যে গুরুর নাম হচ্ছে আলার কামা। চিকিৎসকের নাম হচ্ছে জীবক। এবং মহাপরিনির্বাণ গৌতম বুদ্ধ কোথায় করেন? কুশীনগরে করেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে মহাপরিনির্বাণ কোথায় হয়েছিল? গৌতম বুদ্ধের কুশীনগরে হয়েছিল। এবার দেখে নেব যে হচ্ছে 486 খ্রিস্টপূর্বাব্দে 486 খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ 80 বছর বয়সে কোথায় পরলোক গমন করেন গৌতম বুদ্ধ। বুদ্ধদের ত্রিরত্ন কী নামে পরিচিত? বুদ্ধ ধর্ম সংঘ। বৌদ্ধ ধর্মে অষ্টাঙ্গিক মার্গের কথা বলা আছে। বুদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? বুদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে
ত্রিপিটক। বুদ্ধদেব পালি ভাষায় ধর্মপ্রচার করেন। নেক্সট দেখে নেব, কোন দিনটিতে কর্কট সংক্রান্তি ও সামার সলিস্টিক বলা হয়? 21শে জুন তারিখটিকে কর্কট সংক্রান্তি বা সামার সলিস্টিক বলা হয়। জলবিষুব হয় 23শে সেপ্টেম্বর, মহাবিষুব হয় 21শে মার্চ, কর্কট সংক্রান্তি 21শে জুন, মকর সংক্রান্তি 22শে ডিসেম্বর। আর হচ্ছে বিষুব কথার অর্থ কি? বিষুব কথার অর্থ হচ্ছে দ্বিনাত্রী সমান। এবার দেখে নেব, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি হলো ট্রপোস্ফিয়ার। এই স্তরটি ক্ষুদ্রমণ্ডল নামেও পরিচিত। এখানে ধূলিকণা এবং দূষণকণা দেখা যায়। এই স্তরে ঝড় বৃষ্টি, বজ্রপাত, শিলাবৃষ্টি প্রভৃতি ঘটে। তো এখান থেকে তোমাদের প্রশ্ন আসে, ট্রপোস্ফিয়ার স্তরে মানে ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি কোন স্তরে দেখা যায়? এটা হচ্ছে ট্রপোস্ফিয়ারে দেখা যায়। নেক্সট হচ্ছে, বায়ুমণ্ডলে কোন স্তর অতিবেগুনি রশ্মি শোষণ করে? তার মানে অতিবেগুনি রশ্মি শোষণ করে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলে এই স্তরে ওজোন গ্যাসের পুরু আবরণকে ওজোন স্তর বলা হয়। তার মানে ওজোন স্তর দেখা যায় কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায়। এই স্তরে কি ঝড় বৃষ্টি নেই বলে জেট বিমানগুলি সাধারণত এই স্তরে বিনা বাধায় চলাচল করে। তাহলে জেট বিমানগুলি কোথায় দেখা যায়? এই স্ট্র্যাটোস্ফিয়ারেই দেখা যায়। এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় আসে, তো এগুলো তোমরা একটু ভালোভাবে পড়বে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সবগুলি। তোমাদের ট্রপিক ধরে একটা প্রশ্ন থেকে আরও কী ধরনের প্রশ্ন হতে পারে সেই রকম করে আমাদের এই পিডিএফটি তৈরি করা হয়েছে। মেরুজ্যোতি বা মেরুপ্রভা কোথায় দেখা যায়? আয়নোস্ফিয়ারে দেখা যায়। মেরুজ্যোতি বা মেরুপ্রভা দেখা যায় আয়নোস্ফিয়ারে। এই স্তর থেকে কি হয়? বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। তারপর হচ্ছে, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়? পেইরি তৃণভূমিকে। পেইরি তৃণভূমিকে। অনেক সময় তোমাদের কি চাকরি পরীক্ষায় ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকেও দিয়ে দেয়, তো ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকেও এখানে প্রশ্ন আছে। পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়? পেইরি তৃণভূমিকে। পেইরি তৃণভূমি হলো একটি কি? নাতিশীতোষ্ণ তৃণভূমি। ভারত মহাসাগরের গভীরতম খাত কোনটি? সুন্ডা খাত। সুন্ডা খাত। আমরা তো প্রশান্ত মহাসাগর জানি যে দুটি, যে এটা কি, এই যে সুন্ডা খাতটা কি? পূর্বে এটি জাভা খাত নামে পরিচিত। আর এই যে প্রশান্ত মহাসাগরে অবস্থিত খাতটার নাম কি? তুঙ্গা এবং মারিয়ানা খাত। এই দুটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। আর ভারত মহাসাগরের গভীরতম খাত হচ্ছে সুন্ডা। SUNDA হয়ে গেছে, এটা সানডে হয়ে গেছে, সুন্ডা হবে এটা। হ্যাঁ, তারপর হচ্ছে গ্রিনহাউস গ্যাস। গ্রিনহাউস গ্যাস কোনগুলি? তোমাদের পরীক্ষায় প্রশ্ন আছে না, নিচের মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস? তো গ্রিনহাউস গ্যাস এগুলি তোমরা মনে রাখবে। আর গ্রিনহাউস গ্যাস হচ্ছে কি? কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, জলীয় বাষ্প। জলীয় বাষ্প সব থেকে বেশি গ্রিনহাউস থাকে। ওজোন, মিথেন প্রভৃতি হলো গ্রিনহাউস গ্যাস। কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, জলীয় বাষ্প, ওজোন, মিথেন প্রভৃতি কি? এদের মধ্যে হচ্ছে জলীয় বাষ্পতে সব থেকে বেশি কি থাকে? গ্রিনহাউস গ্যাস থাকে। তো এগুলি হচ্ছে গ্রিনহাউস গ্যাস। এবার হচ্ছে এই যে দেখে নাও, শিশির বিন্দু কি? শিশির বিন্দু কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। শিশির বিন্দু হলো বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প যখন সম্পৃক্ত হয়। শিশির বিন্দু হলো বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প যখন সম্পৃক্ত হয়। এবার মনে রাখবে, অপসূর অবস্থা কি হয়? অপসূর অবস্থা হচ্ছে 4 জুলাই। অনুসূর অবস্থা হয় কত তারিখে? 3রা জানুয়ারি। উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি? সিরিয়াস। নিকটতম নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টাউরি। লাল গ্রহ কাকে বলা হয়? মঙ্গলকে। আর এর দুটি উপগ্রহ আছে, কি আছে? ডাইমস ও ফোবস। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট আমরা পরে এই টপিকগুলি আলোচনা করব। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের যারা এই পিডিএফটি নিতে চাও তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো।